সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো দেখো, আজকে যেটা আমরা আলোচনা করব সেই বিষয় থেকে কিন্তু 2023 সালে কিন্তু একটি প্রশ্ন এসেছিল এবং সেই প্রশ্নের কথা মাথায় রেখে কিন্তু আমি আজকে এই বিষয়টি আলোচনা করব এবং এভাবে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন আমি আলোচনা করব এবং 2023 সালে যে এসেছিল সেই প্রশ্নগুলি ধরে সেখান থেকে আরও কী কী প্রশ্ন হয় সেগুলো আমি ডিটেলসে আলোচনা করব। তো চলো তোমাদের দেখিয়ে নিই যে ব্রুনার থেকে 23 সালে কী প্রশ্ন এসেছিল এবং আরও কী কী ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে আমরা সেগুলো পরে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ যে 11 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু ব্রুনারের তত্ত্বের থেকে দেওয়া হয়েছে। আমি একটু দেখাচ্ছি তোমাদের, ভালো করে খেয়াল করো। যেখান থেকে যে প্রশ্নটি ছিল যে ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের যে স্তর, অর্থাৎ ব্রুনার শিখনের 3টি স্তর এর কথা বলেছেন। সেই 3টি স্তর, প্রথমে তিনি কোন স্তর, তারপরে কোন স্তর, তারপরে কোন স্তরের কথা বলেছেন সেটা ক্রম হিসাবে সাজাও। ঠিক আছে, এখানে প্রশ্নের উত্তরটা ছিল এটা, অর্থাৎ সক্রিয়তামূলক স্তর, মূর্ততাধর্মী স্তর এবং সাংকেতিক স্তর। তো দেখো, অবশ্যই তোমরা ইংরেজি নামগুলো দেখবে। অনেক সময় কি হয়, এই ইংরেজি নামগুলোর থেকে বাংলা নামগুলো অনেক সময় আমাদের বোধগম্য হয় না। তাই তোমরা কিন্তু অবশ্যই যখন পড়ার সময় কিন্তু এই ইংরেজি ওয়ার্ডগুলো ভালো করে ফলো করবে। ঠিক আছে, কারণ অনেক সময় বাংলাগুলো কিন্তু একটু অদল বদল করে দিতে পারে। তো দেখো, এখানে রয়েছে যেটা ইনঅ্যাক্টিভ স্তর, আইকনিক এবং সিম্বলিক। আমি তোমাদের এই স্তরগুলি সম্পর্কে কিন্তু তোমাদের, যেহেতু এখানে প্রশ্নটা শুধুমাত্র স্তরগুলির নাম দিয়ে উল্লেখ করেছে, তো আমি যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেকটা স্তর, এই যে ব্রুনার যে 3টি স্তরের কথা বলেছেন, এই প্রত্যেকটা স্তরের কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং কোন স্তরে ব্রুনার কোন কোন কথাগুলো শিক্ষকদের মাথায় রাখতে বলেছেন পাঠদানের ক্ষেত্রে, বা কোন কোন স্তরে আমরা বালকদের কোন কোন বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করি, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি তোমাদের আলোচনা করব এবং সেটা এমসিকিউ প্রশ্নের আকারে আমি রেখেছি, যাতে তোমাদের সে প্রশ্নের ধরনটাও দেখা হয়ে যায় এবং কিভাবে তোমরা পড়বে সেটারও কিন্তু সেখানেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ প্রশ্নগুলো সলভ করলে কিন্তু ব্রুনারের তথ্য থেকে আশা করি এই ধরনের প্রশ্ন যদি দেয় তাহলে তোমরা কিন্তু উত্তর করতে পারবে। এবং খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন আমি রেখেছি, একদম টেট উপযোগী প্রশ্ন, কারণ তোমরা দেখেছো যে প্রশ্ন কিন্তু দিন দিন কিন্তু একটু স্ট্যান্ডার্ড হচ্ছে। তাই অবশ্যই তোমরা কিন্তু সেগুলো ভালো করে দেখবে এবং ব্রুনার থেকে তোমরা কিন্তু যদি প্রশ্ন আসে আশা করি উত্তর করতে পারবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এখানে যে প্রশ্নগুলি রেখেছি আমি, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি আমি রেখেছি যে ব্রুনারের তত্ত্ব অনুযায়ী প্রতিটি স্তরে, আমরা যে দেখলাম যে 2023 যে প্রশ্নটি এসেছিলো সেখানে শুধুমাত্র এই যে স্তরগুলির নাম ছিল, কিন্তু এবারে তোমাদের হয়তো এইভাবে দিতে পারে প্রশ্নটা, অর্থাৎ তাদের বৈশিষ্ট্য দিয়ে দিল এবং তালিকা 2তে, অর্থাৎ তালিকা 1-এ তাদের নামগুলো, তালিকা 2তে তাদের বৈশিষ্ট্যগুলি দিয়ে তাদের সেটাকে অ্যারেঞ্জ করতে বললো। ঠিক আছে, এভাবে প্রশ্নগুলো দিতে পারে। তো দেখো কোনটা সঠিক হবে, কোন স্তরে কোন ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, তোমরা এখান থেকে দেখে নাও এবং সঠিক উত্তরটা তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো দেখো, এখানে যেটা সঠিক উত্তর হবে, আমি উত্তরটা বলে তারপর ব্যাখ্যা করছি প্রশ্নটা। দেখো, এখানে হচ্ছে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নম্বর বি, অর্থাৎ এর সাথে যাবে হচ্ছে 3 নম্বর। তার মানে দেখো, যেটা দাঁড়াচ্ছে যে এই যে সক্রিয়তামূলক স্তর, ঠিক আছে, এই সক্রিয়তামূলক স্তরের বৈশিষ্ট্যগুলি যেটা হবে, ভালো করে তোমরা খেয়াল রাখো যে সক্রিয়তামূলক স্তরের বৈশিষ্ট্য যেটা হবে সেটা হচ্ছে 3 নম্বরটা হবে। অর্থাৎ দেখো, এই যে সক্রিয়তামূলক স্তরের যে বৈশিষ্ট্য সেটা 3 নম্বরটা হবে। তাহলে আমরা দেখে নিচ্ছি এই স্তরে কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যে এই স্তরের শিশুরা কিছু বলার থেকে অঙ্গ সঞ্চালনে স্বাচ্ছন্দ্য বোধ করে, অর্থাৎ তাদের প্রজ্ঞার সংগঠনে সঞ্চালন ক্রীড়ার বিষয়টি প্রাধান্য পায়। অর্থাৎ এটা কিন্তু বৈশিষ্ট্য তোমরা মাথায় রাখবে, এটা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ স্তরের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা সক্রিয়তামূলক স্তরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে দেখো, আমি বলেছি বি এর 1, অর্থাৎ বি কী রয়েছে, যে মূর্ততাধর্মী স্তর অর্থাৎ আইকনিক স্তর। অর্থাৎ বি এর 1 মূর্ততাধর্মী স্তরে কী হয় বা আইকনিক স্তরে, এই স্তরে হচ্ছে, এই স্তরে বালকেরা সব কিছু দৃশ্যরূপ দেখতে পায়, এদের কথাবার্তায় দৃশ্যরূপটি প্রাধান্য পায়। এবং নম্বর সি, অর্থাৎ সাংকেতিক স্তর বা সিম্বলিক স্তরে কী হয়,
এই স্তরে বৈশিষ্ট্য হচ্ছে যে স্তরে কিশোরদের সংগঠনে সংকেত, চিহ্ন, যুক্তি এগুলো প্রাধান্য পায়, অর্থাৎ তাদের জ্ঞানের সংগঠনে, ঠিক আছে। এখানে কিশোরের ধারণা ব্যাখ্যা করতে সংকেত ব্যবহার করে। এই স্তরে ভাবগ্রহণ ও প্রকাশ করার মাধ্যম হিসেবে ভাষার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু থাকে। তো দেখো, তোমরা আশা করি বুঝতে পারলে যে কোন বিষয়ের বা কোন স্তরের কী ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখবে, প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু ভালো করে দেখবে। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে 2 নম্বরে, যে একটি শিশু সাইকেল চালাতে পারে কিন্তু কি করে চালায় তা বলতে পারে না। ব্রুনারের তত্ত্ব অনুযায়ী এটি কোন স্তরে দেখা যায়? সক্রিয়তামূলক স্তরে, নাকি মূর্ততাধর্মী স্তরে, নাকি সাংকেতিক স্তরে, নাকি কোনোটিই নয়? দেখো, এটা যেটা উত্তর হবে সেটা হচ্ছে, এটা হবে হচ্ছে সক্রিয়তামূলক স্তর বা ইনঅ্যাক্টিভ স্তরে। সেখানে কি করতে পারে? একটি শিশু সাইকেল চালাচ্ছে কিন্তু কি করে সে চালায় সাইকেল সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারছে না বা বলতে পারছে না। এটা কিন্তু ব্রুনারের সক্রিয়তামূলক স্তর বা ইনঅ্যাক্টিভ স্তরে কিন্তু দেখা যায়। এরপরে যে প্রশ্নটি রেখেছি, একটি বালক ত্রিভুজ আঁকতে পারে কিন্তু ত্রিভুজের ধারণাটি ব্যাখ্যা করতে পারে না। এটা যে তত্ত্ব সেটা হচ্ছে মূর্ততাধর্মী স্তরের উদাহরণ। যে আইকনিক অর্থাৎ মূর্তধর্মী স্তরে কিন্তু সে একটা বালক ত্রিভুজ আঁকতে পারছে কিন্তু ত্রিভুজের ধারণাটি ব্যাখ্যা করতে পারছে না। এরপরে যেটা রয়েছে দেখো, যে একটি বালক ত্রিভুজের ধারণা দিতে পারে, আবার সাইকেল কিভাবে চালাতে হয় তা ব্যাখ্যা করতে পারে। এটা যে স্তরে রয়েছে সেটা হচ্ছে সাংকেতিক স্তর। অর্থাৎ এই স্তরে কিন্তু একজন শিক্ষার্থী ব্যাখ্যা দিতে পারে সে কিভাবে ত্রিভুজের ধারণা দেওয়া হয় সেটা ব্যাখ্যা করতে পারবে, আবার সাইকেল কিভাবে চালাচ্ছে সেটাও কিন্তু ব্যাখ্যা করতে পারবে। এটা কিন্তু সাংকেতিক স্তর বা সিম্বলিক স্তরে দেখা যায়। এরপরে দেখো যে কোনটি সঠিক। ব্রুনার তার শিখনের আবিষ্কারমূলক তত্ত্বে, দেখো এই ব্রুনারের যে তত্ত্বটা রয়েছে এই তত্ত্বের দুটো নাম রয়েছে, এটা একটু মনে রাখবে তোমরা, যে একটা হচ্ছে ডিসকভারি বা আবিষ্কারমূলক, ঠিক আছে, আবিষ্কারমূলক, আরেকটা রয়েছে হচ্ছে উদ্ভাবনমূলক। মনে রাখবে যে উদ্ভাবনমূলক তত্ত্ব, ঠিক আছে, উদ্ভাবনমূলক তত্ত্ব। নামগুলো অনেক সময় হয়তো দিয়ে দিল যে শিখনের উদ্ভাবন তত্ত্বটি অনুযায়ী, হয়তো নাম দিল না, যে ব্রুনারের নাম না দিয়ে বললো যে শিখনের উদ্ভাবনমূলক তত্ত্ব হিসেবে নিচের কোনটি সঠিক মন্তব্য। এভাবে প্রশ্ন দিতেই পারে তোমাদের অসুবিধায় ফেলার জন্য। তো তোমরা কিন্তু এটা মনে রাখবে যে ব্রুনারের তত্ত্বের দুটি নাম রয়েছে, একটা হচ্ছে উদ্ভাবনমূলক শিখন তত্ত্ব, আর একটা হচ্ছে আবিষ্কারমূলক শিখন তত্ত্ব। এই দুটো নাম কিন্তু চিহ্নিত করা হয়, অবশ্যই কিন্তু মনে রাখবে, ঠিক আছে। হচ্ছে ব্রুনার তার শিখনের আবিষ্কারমূলক তত্ত্বে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন জ্ঞান আহরণকারীর প্রকৃতি, জ্ঞানের বিষয়ের প্রকৃতি, জ্ঞান অর্জন প্রক্রিয়ার প্রকৃতি। দেখো, এখানে কিন্তু হবে উপরের সবগুলি, অর্থাৎ ব্রুনার কিন্তু এই তিনটি বিষয়কেই গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ জ্ঞান আহরণকারীর প্রকৃতি অর্থাৎ শিক্ষার্থীর প্রকৃতি, জ্ঞানের যে বিষয় তার প্রকৃতি, আবার জ্ঞান অর্জন যে প্রক্রিয়া, তা কোন প্রক্রিয়া আমি জ্ঞানটা অর্জন করছি সেটার প্রকৃতির উপর কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। এরপরে যেটা প্রশ্ন হতে পারে, দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বেশি দিয়ে থাকে, যে কোনটি সঠিক বা কোনটি শুদ্ধ অশুদ্ধ, এগুলো কিন্তু বেশি দেবে এখন পরীক্ষায়। যে ব্রুনারের উদ্ভাবন বলে যে আমি এখানে নামটা দিয়ে দিয়েছি, তত্ত্ব অনুযায়ী কোনটি সঠিক, দেখো ভালো করে পড়বে, একদম লাইন বাই লাইন পড়বে। যে ব্রুনার শিখনের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততার কথা বলেছেন, এটা অবশ্যই ঠিক, তোমরা মনে রাখবে যেটা সঠিক। ব্রুনার মনে করেন শিক্ষার্থীরা যাতে তার পাঠদানের পদ্ধতি ও শিখন কৌশল সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়বে, যাতে এখান থেকে যে ধরনের প্রশ্ন দেখ তোমরা যাতে করতে পারো। অর্থাৎ এই লাইনগুলো ধরেই কিন্তু শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেভাবে তাকে শেখানো যেতে পারে। ব্রুনার বলেছেন শিক্ষকের ভূমিকা হলো এমন পরিবেশ গঠন করা যেখানে শিক্ষার্থীরা নিজেরাই শিখতে পারে। ব্রুনার বলেন শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো কীভাবে শিখতে হয় এবং কীভাবে নিজেদের চাহিদা অনুযায়ী শেখা যায় তার ক্ষমতা অর্জন করা। দেখো, এটাও ঠিক এটাও ঠিক, এখানে সবগুলি কিন্তু সঠিক। এগুলো আমি তোমাদের কিন্তু সুবিধার জন্য দিয়েছি। এই বৈশিষ্ট্যগুলো বা এই বিষয়গুলো ব্রুনার যে মতামত সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে। তো এখান থেকে কিন্তু যে কোনোভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে।
এরপর দেখো খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এখন হয়ে থাকে, ঠিক আছে? তোমরা দেখেছো বিগত বছরের প্রশ্ন যে একটি মন্তব্য দেওয়া রয়েছে বা এভাবে দেওয়া থাকে পরীক্ষায় যে বিবৃতি ওয়ান, ঠিক আছে, অর্থাৎ বিবৃতি ওয়ান এভাবে কিন্তু দেওয়া থাকে। সেই হিসেবে আমি এখানে মন্তব্য শব্দটাকে তুলেছি, যে একটি মন্তব্য দেওয়া হয়েছে এবং পাশে যুক্তি দেওয়া হয়েছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তিটা কতটা যুক্তিসঙ্গত বা কতটা সঠিক, বা মন্তব্যটাই বা কতটা সঠিক, সেটা কিন্তু তোমাদের বিশ্লেষণ করতে হবে বা উত্তরে লিখতে হবে। যে ব্রুনার শিখনের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততার কথা বলেছে, আমরা একটু আগে দেখে এলাম, তার মানে কি মন্তব্য একদম সঠিক। এবার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি যুক্তিটা কি দিয়েছেন আমরা প্রশ্নে দেখব। কারণ তিনি মনে করেন শিক্ষার্থীকে শিখনের সময় স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা পালন করতে দিলে তার সক্রিয়তা বৃদ্ধি পায় এবং আত্মপুরস্কৃত হয়, অর্থাৎ শিক্ষার্থী নিজেই উদ্দীপিত হয় এবং নিজেই নিজেকে উদ্দীপনা সরবরাহ করে। এবার দেখো যে সঠিক উত্তরটি কী হবে, যে মন্তব্য যুক্তি উভয় সত্য, মন্তব্য যুক্তি উভয় মিথ্যা, মন্তব্য সত্য কিন্তু যুক্তি মিথ্যা, মন্তব্য মিথ্যা কিন্তু যুক্তি সত্য। দেখো এখানে যেটা উত্তর, যে মন্তব্য এবং যুক্তি উভয়ই কিন্তু সত্য, অর্থাৎ ব্রুনারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিন্তু উভয়েই সত্য। বোঝা গেল? এরপরে যেটা রয়েছে দেখো, আমি কিছু নোট বা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এখানে তুলে ধরেছি, প্রশ্ন এই কয়েকটাই রেখেছি। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে হবে, জাস্ট তোমরা দেখে নেবে যে কোন স্তরের কোন বৈশিষ্ট্য, এটা কিন্তু ভালো করে দেখবে, এবং ব্রুনারের মতগুলো কোন কোন দিকগুলোকে ফলো করছে সেই বিষয়গুলো দেখবে। এবং এখানেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছি আমি, দেখো যে শিখন পদ্ধতি সম্পর্কে ব্রুনার বলেন যে কোনো পাঠদানের পদ্ধতির ক্ষেত্রে 4টি বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ ব্রুনার কি বলেন, যে যখন আমরা শিক্ষাকে বা শ্রেণীকক্ষে পাঠদান করব, সেক্ষেত্রে এই পাঠদান যে পদ্ধতি তার ক্ষেত্রে 4টি বৈশিষ্ট্যকে মাথায় রাখতে হবে। একটি হচ্ছে শিখনের পূর্বাবস্থা, জ্ঞানের সংগঠন, উপস্থাপনের ধারাবাহিকতা। অর্থাৎ এখানে উপস্থাপনের ধারাবাহিকতা বলতে ওই স্তরগুলো মাথায় রাখতে হবে, কি ইনঅ্যাক্টিভ স্তর, এই স্তরের শিক্ষার্থী কীরকম করছে। তারপরে আমাদের মাথায় রাখতে হবে যে আইকনিক স্তরের কথা, ঠিক তারপরে আমাদের মাথায় রাখতে হবে সিম্বলিক স্তরের কথা। অর্থাৎ এই যে স্তরগুলোর ধারাবাহিকতা, মানে সঠিক যে ক্রম সেটা যেন ঠিক থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং শিখনের পূর্ব অবস্থা, মানে একটা কিছু শেখার আগে সেই শিক্ষার্থীর পূর্ব জ্ঞান কতটুকু রয়েছে সেই হিসেবে কিন্তু আমাদের শেখাতে হবে। জ্ঞানের সংগঠন, কিভাবে জ্ঞানের সংগঠনগুলোকে একত্রিত করা যাবে সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং এরপরে পুরস্কার এবং শাস্তি, অর্থাৎ শাস্তিটা কীভাবে দেবো বা কী ধরনের ইতিবাচক, দেখবে শাস্তি কিন্তু যখন তোমরা পড়বে সাইকোলজিতে, যে ইতিবাচক শাস্তি হয় আবার নেতিবাচক শাস্তি হয়, তো শ্রেণীকক্ষে কখন কোনটা অ্যাপ্লাই করব। তারপরে পুরস্কার, এই পুরস্কার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা যখন আত্মপুরস্কৃত বলি, যখন আমরা শিক্ষার্থীকে যে পুরস্কৃত করব, সেটা কথার দ্বারা হোক বা কোনো কিছুর দ্বারা হোক, তখন কিন্তু তার যে অর্থাৎ যে উদ্দীপনা সেটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্রুনার কিন্তু নজর দিতে বলেছেন। এরপরে দেখো আরেকটা আমি গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছি এখানে, এটা একটু দেখবে তোমরা, এটা ব্রুনারের তত্ত্বের মধ্যেই রয়েছে, যে 1971 সালে ব্রুনার স্পাইরাল পাঠ্যক্রমের সুপারিশ করেন। যদি বলা হয় যে স্পাইরাল পাঠ্যক্রম কী, ঠিক আছে, হয়তো এটা দেবে না যে কত সালে ব্রুনার স্পাইরাল, এরকম কোনো প্রশ্ন দেবে না যে কত সালে ব্রুনার স্পাইরাল পাঠ্যক্রমে সুপারিশ করেন, এগুলো প্রশ্ন দেবে না। তোমাদের মেন জেনে রাখতে হবে এই বিষয়টা, যে স্পাইরাল পাঠ্যক্রমটা কী। এখান থেকে হয়তো ঘুরিয়ে টুরিয়ে প্রশ্ন দিতে পারে, যে এই যে এরকম একটা উদাহরণ দিয়ে দিল, দেখো উদাহরণটা দেখো, যে একজন ভূগোলের শিক্ষক সাগর সম্পর্কে আলোচনা করছেন, নদী এবং সমুদ্রের সঙ্গে সাগরের পার্থক্য বুঝিয়েছেন। উক্ত শিক্ষক যখন পরিবহন সম্পর্কে পড়াবেন, তখন তিনি কিভাবে জলপথে পরিবহন সম্ভব সেই আলোচনা করবে, তাহলে শিক্ষার্থী সাগর সম্পর্কে জ্ঞান ও তার ব্যবহার সহজে অনুধাবন করতে পারবে। অর্থাৎ এই যে এই ধরনের উদাহরণ দিয়ে শিক্ষা, এটাকেই তিনি বলছেন স্পাইরাল। এবার দেখে নিই এখানে কি হয়, যে এখানে শিক্ষার্থী যখন শেখে তখন পূর্বে সে কী শিখেছে তা মাঝে মাঝে প্রাসঙ্গিক ক্ষেত্রে উল্লেখ করবেন শিক্ষক। অর্থাৎ আমি বোঝাচ্ছি তোমাদের, ধরো আমি সাগর সম্পর্কে পড়াচ্ছি বা সাগর সম্পর্কে এর আগের ক্লাসে পড়ানো হয়ে গিয়েছে, ঠিক আছে, এবং আমরা সাগর সম্পর্কে এবং সাগরের সঙ্গে নদী এবং সমুদ্রের পার্থক্য সেগুলো আলোচনা করিয়েছি, ঠিক আছে। এবার যখন আমি পরিবহন চ্যাপ্টারটা পড়াচ্ছি, আমি সাগর
এই বিষয়টা পড়ানো শেষ, পরিবহন চ্যাপ্টারটা ক্লাসে পড়ানো হচ্ছে। এবার পরিবহন পড়াতে গিয়ে নিশ্চয়ই জলপথে পরিবহন, তারপরে আকাশপথে পরিবহন, তারপরে স্থলপথে পরিবহন, এগুলো পড়াতে হবে। তাহলে এই যে জলপথে যখন পরিবহনটা পড়াবেন শিক্ষক, তখন আরেকবার শিক্ষক এই যে সাগর, নদী এবং এই বিষয়টাকে আরেকবার অনুধাবন করাবেন শিক্ষার্থীদের। এটাকেই ব্রুনার বলেছেন স্পাইরাল পাঠ্যক্রম বা স্পাইরাল ভাবে শেখানো বিষয়টাকে। অর্থাৎ শিক্ষার্থী পূর্বে যা শিখেছে, আমরা যখন পরবর্তীকালে কোনো পাঠদান করব, সেই ক্ষেত্রে যদি পূর্বের বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক হয়, তাহলে সেই পাঠদানের সময় সেই পূর্বের বিষয়টাকেই শিক্ষককে অবশ্যই কিন্তু আবার অনুধাবন করতে হবে বা শিক্ষার্থীদের অনুধাবন করাতে হবে। এটাকে কিন্তু হচ্ছে স্পাইরাল পাঠ্যক্রম তিনি বলছেন, যেটি হচ্ছে 1971 সালে কিন্তু এর সুপারিশ করেন ব্রুনার। বোঝা গেল? আশা করি বুঝেছো যে স্পাইরাল পাঠ্যক্রমটা কী। যদি না বুঝে থাকো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আর একটা কথা আমি বলে রাখি যে এভাবেই কিন্তু আমি প্রত্যেকটি 2023 সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন ধরে ধরে কিন্তু প্রত্যেকটি যেখান থেকে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন অনুযায়ী আরও কী ধরনের প্রশ্ন হতে পারে সেই সংক্রান্ত কিন্তু ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই কিন্তু যারা নতুন রয়েছো এভাবে প্রিপারেশন নিলে আশা করি তোমরা কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে। এবং 23-এর প্রশ্ন অনুযায়ী কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে, নাহলে কিন্তু আমাদের খুবই অসুবিধা হবে। তাই এই সিডিপি থেকে এই ধরনের আরও প্রশ্ন, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো এসেছে এবং সেখান থেকে আরও কী কী প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু আমি আলোচনা করব। তোমরা অবশ্যই যারা নতুন রয়েছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে বা প্রয়োজন বলে মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমরা আরও এই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।